বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ আজ রাত এবং কাল মিলে মোট 5টি ম্যাচ। হ্যাঁ দর্শক, প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচ থেকে একটি করে দল বাদ যাবে, প্রতিটি ম্যাচ থেকে একটি করে দল কোয়ার্টার ফাইনালে উঠবে। সেই ম্যাচগুলোর মধ্যে আছে ব্রাজিলের ম্যাচ, আর্জেন্টিনার ম্যাচ, আছে পর্তুগালের ম্যাচ, ইংল্যান্ডের ম্যাচ, স্পেনের ম্যাচ। চিন্তা করে দেখুন আজ কার ভাগ্যে কি লেখা আছে। আর এই সকল ম্যাচের বাংলাদেশ সময়সূচি অর্থাৎ বাংলাদেশ টাইম অনুযায়ী কতটা বাজে কোন ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই সাথে ম্যাচগুলো সঠিক প্রেডিকশন কিন্তু মন গড়া বলবো না। প্রেডিকশন করার আগে ওই ম্যাচগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, পজিশন সেন্স, গেম প্লে নিয়ে আলোচনা করব, ব্রাজিলের ম্যাচ নিয়ে আলোচনা করব, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে, পর্তুগাল স্পেনের ম্যাচ নিয়ে, তারপর একটা প্রেডিকশন দিব। সুতরাং ফুটবল প্রেমিক হয়ে থাকলে অবশ্যই তো এই ভিডিওটি পুরোই দেখবেন এবং ভিডিওটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের এই একটা সাবস্ক্রাইব ও লাইক দেওয়ার মাধ্যমে আমাদের ভিডিও তৈরি করার অনুপ্রেরণাটা বৃদ্ধি পায়। আজ জুলাই মাসের 5 তারিখ অর্থাৎ বিশ্বকাপের প্রায় শেষ পর্যায়ের দিকে আমরা চলে এসেছি। আজ রাত রয়েছে ব্রাজিলের ম্যাচ। রাউন্ড অফ 16-এ ব্রাজিলের প্রতিপক্ষ দল হলো নরওয়ে। ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল অবধি যাওয়ার আগে নরওয়ের বিপক্ষে ম্যাচটা জিতে যেতে হবে, অর্থাৎ এই বাধাটা পার হতে পারলেই কিন্তু ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারবে। যেখানে আজ রাত 2টা বাজে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। যেহেতু আজ রাত 2টা, তাই সেটা 12টা পেরিয়ে যাচ্ছে, মানে আজ রাত 12টা পেরিয়ে গেলে ডেট তো চেঞ্জ হয়ে যাবে। এর অর্থ দ্বারাই আজ 5 তারিখ হলে যখন রাত 2টা বাজবে তখন 6 তারিখে পৌঁছাবে, অর্থাৎ 6 জুলাই রাত 2টা বাজে ম্যাচটা অনুষ্ঠিত হবে। তবে ফিফা এখানে একটা কথা বলেছে, একটু শুনুন। ফিফা বলছে এই ম্যাচটির সময় পিছিয়ে নিয়ে যেতে পারে, অর্থাৎ বর্তমানে তীব্র গরমের কারণে ম্যাচটা 1 ঘন্টা পিছিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। বাট এখনো আমি অফিসিয়াল কোনো নিউজ পাইনি, সুতরাং আমি ধরে নিচ্ছি এই ম্যাচটি আজ রাত 2টা বাজে অনুষ্ঠিত হবে। যদি অফিসিয়াল নিউজটা চলে আসে, অর্থাৎ ব্রাজিল আর নরওয়ের ম্যাচটা যদি সময়ের পরিবর্তন হয়, তাহলে আমি আপনাদের ভিডিও বা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। সো এবার দেখি ব্রাজিল আর নরওয়ের মধ্যে কে বেশি শক্তিশালী, অর্থাৎ এখানে শুধু মন গড়া বলবো না, এক্সপ্লেইন করব। নরওয়ের সর্বশেষ ম্যাচ, ব্রাজিলের সর্বশেষ ম্যাচ, নরওয়ের খেলার ধরন, ব্রাজিলের খেলার ধরন, সবকিছু কিন্তু আমি ভেঙে বলবো। প্রথমে আসি ব্রাজিল বিশ্বকাপ খেলার আগে 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, যেখানে একটি মিশরের বিপক্ষে আর একটি পানামার বিপক্ষে। 2টি ম্যাচই ব্রাজিল জিতেছিল। আবার এই ম্যাচগুলো খেলার আগে অর্থাৎ বহুদিন আগেও কিন্তু ব্রাজিল বিগ ম্যাচ খেলেছে, একটি ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং আরেকটি খেলেছে ফ্রান্সের বিপক্ষে। ওই দুইটার মধ্যে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটা হেরেছিল এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা জিতেছিল। তার মানে বিশ্বকাপ শুরু করার আগে ব্রাজিল কিন্তু কঠোর প্রস্তুতি নিয়ে এসেছে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স, মাত্র 1-1 গোলে ড্র। ঠিক এখান থেকেই ঘুরে দাঁড়িয়েছিল ব্রাজিল এবং এখান থেকেই আগামী পথ চলা শিখেছিল ব্রাজিল এবং দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল টিম। এরপর নকআউট স্টেজের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। চ্যালেঞ্জিং ছিল এই ম্যাচ বেশি, তবে সেই ম্যাচেও কার্লো আনচেলত্তির জাদুতে ব্রাজিল করে কামব্যাক, অর্থাৎ নকআউট পর্বের প্রথম স্টেজে জাপানকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। কিছুটা ব্রাজিল এই ম্যাচে চাপে ছিল, বাট কার্লো আনচেলত্তির মাইন্ডসেট সেই চাপ থেকে বেরিয়ে এনেছে এবং শেষ পর্যন্ত একটা কামব্যাক দিয়ে রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন করেছে। তার মানে ব্রাজিলের স্ট্রাগলটা আজকের একদিনের না, লম্বা একটা সময় ধরে স্ট্রাগল করে আসছে এই টিমটি। কার্লো আনচেলত্তির হাত ধরে ব্রাজিল পরিবর্তন হয়েছে, এটা আপনাকে মানতেই হবে। বর্তমান সময়ে ব্রাজিল টিমের মিডফিল্ডার লুকাস পাকুয়েতা ইনজুরিতে, তাই কার্লো আনচেলত্তির ফরমেশন এবং একাদশটাও ভিন্ন হতে যাচ্ছে, অর্থাৎ সর্বশেষ ট্রেনিং সেশনে ব্রাজিল যেই একাদশটা নিয়ে মাঠে নেমেছিল সেই একাদশটা হতে পারে আজ রাত নরওয়ের বিপক্ষের একাদশ। চলুন সেই একাদশটা একটু দেখি। আজ ব্রাজিলের একাদশে গোলকিপারে থাকবে এলিসন, ডিফেন্সে থাকবে গাব্রিয়েল ম্যাগেলেস এবং মার্কিনহুস, লেফট ব্যাকে থাকবে ডকলাস সান্তোস, রাইট ব্যাকে থাকবে দানিলো। তবে উপরের লাইনটা একটু পরিবর্তন, মানে 2জন সেন্টার ফরওয়ার্ড আজ মাঠে নামবে, অর্থাৎ একদিকে বিনি আর একদিকে ম্যাথিউস কুনহা। অর্থাৎ বিনিকে আজ সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলানো হবে, তবে সেটা একটু লেফট সাইডের দিকে, মানে অতিরিক্ত লেফট সাইডে যাবে না বিনির পাশ সাইডে থাকবে গাব্রিয়েল মার্টিনেলি এবং ম্যাথিউস কুনহার পাশ সাইডে থাকবে রায়ান, এবং এই 4 জনের নিচে অর্থাৎ মূল মিডফিল্ডে থাকবে ক্যাসামিরো এবং ব্রুনো গিমারাইস। তার মানে লুকাস পাকুয়েতা না থাকার কারণে ফরমেশন যেমন চেঞ্জ হয়েছে, ঠিক একই রকম ভাবে প্লেয়ারের গেমিং প্লেনের ধারাটাও চেঞ্জ করেছে, অর্থাৎ বিনির পাশ দিয়ে প্রথম শুরুতে মার্টিনেলিকে খেলানোর চেষ্টা করবেন আজ কার্লো আনচেলত্তি। যেহেতু সর্বশেষ ট্রেনিং সেশনে এই একাদশটা নিয়ে মাঠে নেমেছে, তাই আমাদের ধারণা এটি হতে পারে আজ নরওয়ের বিপক্ষে একাদশ। আর নরওয়ের একাদশটা হয়তো তেমন বেশি কিছু পরিবর্তন হবে না। ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশ থেকেই আর্লিং হালান্ড ও ওদেগাররা থাকবেন। নরওয়ে নিজেদের সর্বশেষ 6 ম্যাচের মধ্যে 4 ম্যাচই জয় পেয়েছে, 1 ম্যাচ হেরেছে এবং 1 ম্যাচ ড্র হয়েছে, যেখানে নরওয়ের বিপক্ষে সর্বশেষ 6 ম্যাচে
ম্যাচের প্রতিপক্ষ ছিল সুইডেন, মরক্কো, ইরাক, সেনেগাল, ফ্রান্স এবং আইভরি কোস্ট। তার মানে নরওয়ে সর্বশেষ যে ম্যাচগুলো খেলেছে কোনো ম্যাচই কিন্তু নরওয়ের জন্য সহজ ছিল না, সবগুলো ডিফিকাল্ট ম্যাচ ছিল। নরওয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে বেশি বল দখলে রাখতে পারবে না, ব্রাজিলের কাছে বল দখলে থাকবে বেশি, বাট নরওয়ে সবসময় চাইবে কাউন্টার অ্যাটাক নিতে। অর্থাৎ নরওয়ে টিমটা ঠিক এরকমই ফুটবল খেলে, বল যখন পায় তখন মিডফিল্ডে সার্ভ করে, এরপর এটাকে ডিরেক্ট কাউন্টার অ্যাটাক নিয়ে ফেলে। মানে বল নিজেদের কাছে বেশিক্ষণ রেখে ছোট ছোট পাসগুলো খেলতে চায় না নরওয়ে। তার মানে এর অর্থ দ্বারাই ব্রাজিল ভার্সেস নরওয়ে ম্যাচে নরওয়ে জালবারের দিকে থাকবে বেশিক্ষণ বল নিয়ে, তবে নরওয়ে যদি বাই চান্স বল পায় সেটা ডিরেক্ট কাউন্টার অ্যাটাক করবে। সো ব্রাজিলের ডিফেন্সকে অনেক বেশি শক্ত থাকতে হবে এই ম্যাচে। অর্থাৎ নরওয়ে এবং ব্রাজিলের এই খুঁটিনাটি বিশ্লেষণগুলোর মাধ্যমে আমরা একটা প্রেডিকশন দিতে পারি। অর্থাৎ নরওয়ে 30%, ব্রাজিলের জয়ের পার্সেন্ট হলো 70। অর্থাৎ ম্যাচটি একটু ডিফিকাল্ট হলেও শেষ পর্যন্ত কিন্তু ব্রাজিল জিততে পারে। ব্রাজিলের ম্যাচটির পরপরই রাউন্ড অফ 16-এর আরও একটি ম্যাচ শুরু হয়ে যাবে। অর্থাৎ আগামীকাল সকাল 6টা বাজে মাঠে নামছে ইংল্যান্ড এবং মেক্সিকো। শক্তিমত্তার বিচারে মেক্সিকো থেকে ইংল্যান্ড এগিয়ে থাকবে, বাট আপনাকে মাথায় রাখতে হবে এই ম্যাচ কিন্তু মেক্সিকোর মাঠেই অনুষ্ঠিত হবে। সো হোম অ্যাডভান্টেজটা মেক্সিকো একটু বেশি পাবে। গ্যালারিতে থাকা অসংখ্য মেক্সিকোর দর্শকরা ইংল্যান্ডের প্লেয়ারদের উপর চাপ প্রয়োগ করতে পারে। অর্থাৎ ইংল্যান্ডের জন্য এটাই বড় বাধা। তবে ইংল্যান্ডের গেম প্লে মেক্সিকোকে থামিয়ে দিতে পারে। ইংল্যান্ড কিন্তু শক্তিশালী দল, তাদের মিডফিল্ডে আছে ব্যালেন্স, ফরওয়ার্ড লাইনেও আছে ব্যালেন্স। তারা গ্রুপ পর্বে দাপট দেখিয়ে এসেছে, রাউন্ড অফ 16-এ কিছুটা পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরেছে। অন্যদিকে মেক্সিকো গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছিল, রাউন্ড অফ 32-এ প্রথম প্রতিপক্ষ পেয়েছিল সাউথ আফ্রিকাকে, সেই ম্যাচেও জয় নিয়ে ফিরেছে মেক্সিকো। তবে ওই সকল ম্যাচ থেকে এই ম্যাচটা হবে মেক্সিকোর জন্য ডিফিকাল্ট ম্যাচ, কারণ বিশ্বকাপে এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলোতে তেমন বড় প্রতিপক্ষ পায়নি মেক্সিকো। রাউন্ড অফ 32-এ এসে ইংল্যান্ডকে পেয়েছে। হোম অ্যাডভান্টেজ হয়তো মেক্সিকোকে এগিয়ে রাখবে, বাট শেষ পর্যন্ত এই ম্যাচ ইংল্যান্ড জিততে পারে। আর এই ম্যাচটির সাথে ব্রাজিলের ম্যাচটির কানেকশনও রয়েছে। অর্থাৎ ব্রাজিল যদি কোনো রকম ভাবে নরওয়েকে হারাতে পারে তাহলে ব্রাজিলের আগামী কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ পড়বে এই মেক্সিকো ইংল্যান্ডের ম্যাচের জয়ী দলের সাথে। মানে মেক্সিকো অথবা ইংল্যান্ড যে কোনো একটি দল ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে পারে যদি ব্রাজিল নরওয়েকে প্রথমে হারিয়ে দিতে পারে, তারপর এই চিন্তাটা করতে পারবেন। এরপর আসি আগামীকাল রাতের ম্যাচ নিয়ে। অর্থাৎ আগামীকাল রাত 1টা বাজে মাঠে নামছে পর্তুগাল এবং স্পেন। আগামীকাল হলো 6 তারিখ, আর আগামীকাল রাত 1টা বাজলে সেটা চলে যাবে 7 তারিখে। মানে 7 তারিখ রাত 1টায় দেখা হচ্ছে স্পেন আর পর্তুগালের। এই ম্যাচটা এই বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ হবে, কারণ বিশ্বকাপের প্রথম থেকে সবার ধারণা ছিল এবারে সেমিফাইনাল বা ফাইনাল হয়তো পর্তুগাল বা স্পেনকে দেখবেন, কিন্তু সত্য কথা হলো রাউন্ড অফ 16-এ যে কোনো একটি দলকে বিদায় নিয়ে ফেলতে হবে এবারের বিশ্বকাপ থেকে। শক্তিমত্তার বিচারে দুই দলই সমান শক্তিশালী, অর্থাৎ স্পেন এবং পর্তুগাল। আপনি এখানে কাউকে এগিয়ে আবার কাউকে পিছিয়ে রাখতে পারবেন না। এই ম্যাচের ফলাফল যে কোনো কিছু হতে পারে। স্পেন এবং পর্তুগাল সর্বশেষ ম্যাচটি খেলেছিল ফাইনাল ম্যাচ, অর্থাৎ ইউএফা ন্যাশনাল লিগের ফাইনালে মাঠে নেমেছিল এই দুই দল। ওই ম্যাচটিতে প্রতিযোগিতা হয়েছিল মিনিটেই এবং শেষ পর্যন্ত ম্যাচ ট্রাই ব্রেকারে গিয়ে স্পেন হেরে যায়। ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল 2025 সালে, তার মানে বেশি দিন কিন্তু হচ্ছে না। তাই তখনকার স্কোয়াড আর এখনকার স্কোয়াড, অর্থাৎ পর্তুগাল আর স্পেনের ওই দল আর এই দল প্রায় সেম, কয়েকটা শুধু পরিবর্তন আছে। সুতরাং সেই সময়ে যে জমজমাট ম্যাচ হয়েছিল এবারও ঠিক একই রকম ভাবে জমজমাট ম্যাচ হবে। এই ম্যাচে স্পেনের উদ্দেশ্য থাকবে নিজেদের কাছে বল দখল রেখে ছোট ছোট পাসের মাধ্যমে গ্যাপগুলো খুঁজে নেওয়া। স্পেন সচরাচর এমন গেম প্লে গুলো করে থাকে, অর্থাৎ তাদের মিডফিল্ড যেহেতু ব্যালেন্স আছে তাই মিড থেকে তারা বেশি বল সার্ভ করে এবং লামিন ইয়ামাল তাদের প্রধান শক্তি, মাঝখানে পেদ্রিও থাকবে একই রকম মাইন্ডসেটে। সুতরাং পর্তুগালের উদ্দেশ্য হলো এই দুই তারকাকে মার্ক করে রাখা। এরপরে পর্তুগালের গেম প্লেটা হবে একদম স্বচ্ছ, সবসময় ডিফেন্স এবং মিডফিল্ড থেকে ফাইনাল থার্ডের প্লেয়ারদের খুঁজবেন এবং সেখানেই লং বল দিবেন পর্তুগাল, এবং সবচেয়ে বেশি এই ম্যাচে পর্তুগাল ডিবক্সের মধ্যে ক্রস গুলো করবেন। আর স্পেনের উইকনেস গুলো হলো তারা যখন মিডফিল্ড থেকে বল হারিয়ে ফেলে ঠিক ওই জায়গায় গেমের ছন্দটা হারিয়ে ফেলে স্পেন, এবং সেটাকেই কাজে লাগাতে চাইবে পর্তুগাল। সো এই ম্যাচ প্রিভিউ অনুযায়ী পর্তুগালেরও যেমন 50% জয়ের হার, স্পেনেরও ঠিক একই রকম ভাবে জয়ের হার, মানে 50-50 দুই দলের, এবং এই ম্যাচ ট্রাই ব্রেকারে যাওয়ার সম্ভাবনা আছে বেশি। তবে এখানে কোনো একটি দল অতিরিক্ত গোল করে একদম এগিয়ে যেতে পারবে না। এই ম্যাচটির কিছুক্ষণ পর আবারও রাউন্ড অফ 16-এ মাঠে নামবে বেলজিয়াম এবং ইউএসএ। অর্থাৎ বাংলাদেশ সময়সূচিতে 7 জুলাই সকাল 6টায় ইউএসএ ভার্সেস বেলজিয়াম ম্যাচ। স্বাগতিক দল হিসেবে ইউএসএ এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে প্রথম থেকেই, তবে তাদের প্রতিপক্ষ দল বেলজিয়াম প্রথম শুরুতেই ছন্নছাড়াভাবে খেলেছিল বিশ্বকাপের ম্যাচ, কিন্তু শেষ দিকে এসে বেলজিয়াম ঘুরে দাঁড়িয়েছে। ইউএসএ ভার্সেস বেলজিয়াম ম্যাচটি কখনো এক পক্ষের কাছে বল বেশি অথবা কোনো এক পক্ষের শুট অ্যাটেম্প্ট বেশি এমন কিন্তু হবে না, দুই দলই সমানভাবে প্রতিযোগিতা করবে। ইউএসএ এর কাছেও বল কন্ট্রোলে থাকবে, বেলজিয়াম
বেলজিয়ামের কাছেও বল কন্ট্রোলে থাকবে, কিন্তু ফিনিশিং এর বেলায় বেলজিয়াম এগিয়ে থাকতে পারে। তবে বেলজিয়ামের শেষ ফিনিশিং গুলো ইউএস এর বিপদ ডেকে আনতে পারে। সো এই ম্যাচে 65% জয়ের হার আছে বেলজিয়ামের দিকে এবং 45% জয়ের হার আছে ইউএস এর দিকে। তবে এখান থেকে যেই দল জিতবে সে অবশ্যই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল অথবা স্পেনের বিপক্ষে মাঠে নামবে। তাই বলাই যেতে পারে যে বেলজিয়াম অথবা ইউএসএ কে অবশ্যই কোয়ার্টার ফাইনালে গিয়ে থেমে যেতে হবে, কারণ প্রতিপক্ষ দল যখন স্পেন অথবা পর্তুগাল, সেখানে বড় একটি চ্যালেঞ্জ এসে দাঁড়িয়ে যাবে বেলজিয়াম অথবা ইউএস এর সামনে। দর্শক, রাউন্ড অফ 16 এই ম্যাচটির পর অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ, অর্থাৎ আগামী 7 জুলাই বাংলাদেশ সময়সূচি অনুযায়ী রাত 10টা বাজে কিন্তু আর্জেন্টিনা মাঠে নামবে মিশরের বিপক্ষে। তারা কেপ বার্দেকে রাউন্ড অফ 32 হারিয়ে রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশন করেছে। রাউন্ড অফ 32 কেপ বার্দের বিপক্ষে আর্জেন্টিনার কি ম্যাচ হয়েছে সেটা সকলেই জানেন। আমি আগের অনেক ভিডিওতে বলেছি এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে এবং সেটাই হয়েছে কেপ বার্দের বিপক্ষে। অনেক কষ্ট করে আর্জেন্টিনা সেই ম্যাচটি জিততে পেরেছে এবং আর্জেন্টিনার আগামী প্রতিপক্ষ মিশর, সেই ম্যাচটিও আর্জেন্টিনার জিততে কষ্ট হয়ে যাবে। তবে কেপ বার্দের বিপক্ষে যেমন ডিফিকাল্ট ছিল, হয়তো এই ম্যাচে ততটুকু চ্যালেঞ্জ আসবে না আর্জেন্টিনার সামনে। কিন্তু মারমুশ এবং মোহাম্মদ সালাহকে যদি আর্জেন্টিনার প্লেয়াররা আটকে রাখতে না পারে তাহলে আর্জেন্টিনার কপালে দুঃখ আছে। তবে এই ম্যাচেও বল পজিশনে আর্জেন্টিনা থাকবে এগিয়ে, আর মিশর খুঁজবে আর্জেন্টিনার ছোট্ট ভুলগুলো এবং সেগুলোকে কাজে লাগিয়ে আবারও অ্যাটাক নেবে আর্জেন্টিনার জালবারের দিকে, যেমনটা কেপ বার্দে করেছিল আর্জেন্টিনার বিপক্ষে। আপনি হয়তো আর্জেন্টিনার জয়ের পার্সেন্টটা এগিয়ে রাখবেন, কিন্তু ম্যাচের শেষ ফলাফল পর্যন্ত আমি এবং আপনাকে অপেক্ষা করতে হবে। নকআউট পর্বের প্রতিটি ম্যাচ এখন দুর্দান্ত হচ্ছে, সো চ্যালেঞ্জগুলো প্রতিটি ম্যাচেই আসবে। এখন সেই চ্যালেঞ্জগুলো কোন কোন দল নিতে পারে সেটাই এখন প্রশ্ন। আশা করি আমি এই ভিডিওতে আজ থেকে শুরু করে আগামী 5 ম্যাচের নির্ধারিত সময়সূচি এবং ম্যাচগুলো নিয়ে বিস্তারিত বিশ্লেষণ, সেই সাথে ছোট্ট প্রেডিকশন সবকিছু হয়তো আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে বললাম। সো ভিডিওটি ভালো লেগে থাকলে তো অবশ্যই একটা লাইক করতে পারেন।